একটা বড় ডেস্কের উপর স্তূপাকার কাগজের মধ্যে ডুবেছিল রুথ লেসিং। অফিস ঘরে প্রবেশ করার সময় দৃশ্যটা নজরে পড়ল কর্নেল রেসের। তার পরনে ছিল কালো কোট, স্কার্ট এবং সাদা ব্লাউজ। চোখের কোলে পড়া কালো রেখা প্রসাধনেও ঢাকতে পারেনি রুথ। মুখ থমথমে, ক্লান্ত, বিষণ্ণ। সেই ভাবটা চাপা দেবার একটা অক্লান্ত প্রচেষ্টা তার মনের মধ্যে প্রবল সক্রিয়ভাবে ছিল তখন। রেস তার আগমনের কারণ ব্যাখ্যা করল রুথের কাছে। সঙ্গে সঙ্গে সে তার ডাকে সাড়া দেয়। আপনি এসে ভালো করেছেন। আমি জানি আপনি কে। গতকাল রাত্রে মিস্টার বার্টন আপনাকে আপ্যায়ন করেছিলেন, করেননি তিনি? ভাবভঙ্গি দেখে রেসের মনে হয় মেয়েটি নির্দোষ। সে কোনো অন্যায় কাজ করতে পারে না। নিজের মনেই স্বগোক্তি করে সে। যাই হোক, মেয়েটি অত্যন্ত ঠান্ডা প্রকৃতির। রুথ ফিরে তাকায় এবং রেসের শেষ মন্তব্যের জবাব দিতে গিয়ে বলে, প্রায় 7 বছর ওর কাছে কাজ করছি। আমার ধারণা উনি আমাকে বিশ্বাস করতেন। চলুন বাইরে কোথাও গিয়ে নিভৃতে মধ্যাহ্নভোজ সারা যাক। আপনার সঙ্গে কয়েকটা জরুরি কথা ছিল। ধন্যবাদ। এ ধরনের একটা ইচ্ছা আমারও ছিল। রেস্তোরাঁর বয়কে খাবারের ফরমাইশ দিয়ে রেস তাকালো রুথের দিকে আর চোখে। মেয়েটি বেশ ভালোই দেখতে, রোগা হলেও আলাদা একটা শ্রী আছে যেন। খাবার আসার আগে অসংলগ্ন কথার মধ্যে কিছু সময় কাটল। রুথ অল্প কথা এবং ভাবভঙ্গিতে প্রকাশ করতে চাইছিল। রীতিমতো বুদ্ধিমতী সে। আপনার কথা শুনে মনে হচ্ছে আত্মহত্যা হোক কিংবা খুনই হোক, আপনার মনের মধ্যে একটা দ্বিধা আছে। এ ব্যাপারে আপনি ঠিক নিশ্চিন্ত নন। রেস তার চোখে স্থির দৃষ্টি রেখে পাল্টা প্রশ্ন করে, গতকাল বার্টনের সঙ্গে আপনি তো সারাক্ষণ ছিলেন। আমার অন্তত তাই ধারণা। তাকে দেখে কি মনে হয়েছিল আপনার স্বাভাবিক, নাকি তাকে খুব চিন্তিত কিংবা উত্তেজিত বলে মনে হয়েছিল? একটু ইতস্তত করে রুথ বলে, বলা শক্ত, তবে তাকে একটু নিশ্চিন্ত বলে মনে হচ্ছিল। তার কারণ অবশ্য একটা ছিল। ভিক্টর ড্রেকের চরিত্রের একটা দিক ব্যাখ্যা করে বলল রুথ। এটা অবশ্যম্ভাবী। স্বভাবতই সেই কারণে বোধহয় বার্টনকে চিন্তিত দেখেছিলেন আপনি। তবে বলা খুব শক্ত, মিস্টার ব্রাউনকে আমি চিনি। তাকে খুব বিরক্ত দেখাচ্ছিল। মিস্টার ড্রেকের চোখেও পানি দেখেছিলাম আমি। এসব ক্ষেত্রে তিনি যা করে থাকেন। কিন্তু মিস্টার বার্টনকে ওভাবে মুষড়ে পড়তে আগে কখনো দেখিনি। তাই আমার মনে হয়েছিল, হ্যাঁ মিস লেসিং, আমার ধারণা আপনার ঠিকই মনে হয়েছিল। বলুন বলুন, কি মনে হয়েছিল? তাহলে বলছি শুনুন। আমার মনে হয়েছিল তার সেই বিরক্ত হওয়ার ধরন অন্য দিনের থেকে একটু আলাদা। কারণ ভিক্টর ড্রেককে কেন্দ্র করে আগেও অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। মিস্টার বার্টন রাগারাগি করেছেন, বিরক্ত হয়েছেন। কিন্তু তার সেদিনকার রাগ বিরক্তি যেন সম্পূর্ণ অন্য রকমের ছিল। গত বছর ভিক্টর ড্রেককে দক্ষিণ আমেরিকায় পাঠাবার ব্যবস্থা করেন উনি। আবার গত জুন মাসে ভিক্টর আরও টাকা দাবি করে টেলিগ্রাম পাঠায়। অতএব এর থেকে বুঝতেই পারছেন মিস্টার বার্টনের মনের প্রতিক্রিয়া সম্বন্ধে আমি কত ওয়াকিবহাল হতে পারি। আর এইবার মিস্টার বার্টন পার্টি দেবার ঠিক আগের দিন ভিক্টরদের কাছ থেকে একটা টেলিগ্রাম পান। এবার সেই টেলিগ্রামের বিষয়বস্তু এমন বিশ্রী ধরনের ছিল যার জন্য তাকে অত খারাপ দেখাচ্ছিল। বিরক্তির ভাব ফুটে উঠতে দেখা যাচ্ছিল তার চোখে মুখে। যেন পার্টি ছাড়া অন্য কোনো কথা ভাবতেই পারেন না তিনি। মিস লেসিং, কর্নেল রেস কোনো ভূমিকা না করে জিজ্ঞেস করল, জর্জ বার্টন আপনাকে বলেনি তার বিশ্বাস তার স্ত্রী খুন হয়েছেন? কেন, আপনি কি কিছুই জানেন না? আপনি জানেন না জর্জ কতকগুলো বেনামি চিঠি পেয়েছিল? না, আমি সত্যি বলছি, এসবের কিছুই আমি জানি না। অতএব রেস এবার তার চোখের দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞাসা করল, এরপরেও কি আপনি বলতেন জর্জ বার্টন আত্মহত্যা করতে পারেন এবং রোজমেরি বার্টন খুন হয়নি, আত্মহত্যা করেছিল? রুথ ভ্রু কুঁচকোয়। এছাড়া অন্য কিছু তো আমি ভাবতে পারি না। এরকম হওয়াই তো স্বাভাবিক। ইনফ্লুয়েঞ্জার পর মুষড়ে পড়েছিলেন, এজন্যই কি? হয়তো তার থেকেও বেশি কিছু।
তিনি নিশ্চয়ই অসুখী ছিলেন। হয়তো আমার বোঝার ভুল হয়ে থাকবে। দুর্ঘটনার দিন তার মাথায় যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছিলেন তিনি। ক্লোক রুমের বাইরে থেকে দাঁড়িয়ে আমি শুনছিলাম। লেডি আলেকজান্ডারকে তিনি তখন বলছিলেন তার মাথার যন্ত্রণার কথা। মিসেস ফ্যারাডে হাত ব্যাগ থেকে একটা ট্যাবলেট বার করে মিসেস বার্টনকে দেন। রেস তার হাতের গ্লাসে চুমুক না দিয়েই টেবিলের উপরে রেখে দিয়ে বসতে বলল। তাহলে কি এ কাজ সান্ড্রার? মিসেস বার্টন তার কাছ থেকে অনেক দূরে বসেছিলেন, তাই তার পক্ষে টেবিলের নিচে হাত চালিয়ে মিসেস বার্টনের গ্লাসের নাগাল পাওয়া দুরূহ ব্যাপার ছিল বলেই সে এই বিশেষ ট্যাবলেট ব্যবহার করল। রুথ তার কথার জেদ টেনে বলে, কিন্তু এ কথা আমাকে জিজ্ঞাসা করছেন কেন? তার চোখে হঠাৎ সজাগ দৃষ্টি ফুটে উঠতে দেখা যায়। সে চোখে অনেক প্রশ্ন। কর্নেল রেস তাকে আড়াল থেকে লক্ষ্য করেছিল। এই মুহূর্তে তার মনে হলো রুথের মস্তিষ্ক এখন অতি সক্রিয়, দারুণ ব্যস্ত। ও হ্যাঁ, এখন আমার মনে পড়েছে ফ্যারাডের বাড়ির কাছাকাছি কেন তিনি বাড়ি কিনতে গেলেন, আর কেনই বা তিনি আমাকে ওই চিঠিগুলোর কথা বললেন না। উত্তরটা খুব স্পষ্ট, মানে তিনি আমাদের কাউকে বিশ্বাস করতেন না। তিনি নিশ্চয়ই মনে মনে বিশ্বাস করতেন আমাদের মধ্যে কেউ একজন তার স্ত্রীর হত্যাকারী। এমনকি তার ধারণা আমিও তার স্ত্রীর খুনি হতে পারি। কেন? রেস শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন। রোজমেরিকে খুন করার কোনো কারণ আপনার জানা আছে? হঠাৎ এমন এক কঠিন প্রশ্নের মুখোমুখি তাকে হতেই হবে ভাবতেই পারেনি রুথ। দীর্ঘশ্বাস ফেলে সোজাসুজি রেসের চোখে চোখ রেখে বলে, সে তো আপনিই ভালো জানেন। জর্জ বার্টনকে আমি ভালোবাসতাম, এমনকি রোজমেরির থেকেও আগে। মিস্টার বার্টনও আমাকে খুব পছন্দ করতেন, কিন্তু ওভাবে নয় যেমনভাবে আমি তাকে ভালোবাসতাম। তবু কেন জানি না আমার মনে হতো আমি তার পরামর্শ স্ত্রী হওয়ার পক্ষে উপযুক্ত। কিন্তু রোজমেরিকে তিনি যে খুব ভালোবাসতেন, তবু বলবো তিনি সুখী ছিলেন না। এবার রেস প্রসঙ্গ পাল্টায়। গতকাল সকাল থেকে যা যা ঘটেছিল, বিশেষ করে জর্জ যা যা করেছিল কিংবা বলেছিল, সেগুলো ঠিকভাবে আমাকে বলে যান। কোনো কিছু বাদ দেবেন না, বুঝলেন? রুথের জবাবও সঙ্গে সঙ্গে এলো। সাত সকালেই ভিক্টরের টেলিগ্রাম নিয়ে জর্জের সঙ্গে তার আলোচনা, তারপর জর্জের পরামর্শ মতো দক্ষিণ আমেরিকায় ট্রাঙ্ক কল করা থেকে শুরু করে তার লুক্সেমবার্গে আসা, তারপর সেই দুঃখজনক মুহূর্তের আগমনের একটা পূর্ণ বিবরণ দিতে গিয়ে কখনো রুথের মুখ গম্ভীর হয়ে উঠেছিল, কখনো বা চোখ ফেটে পানি বেরিয়ে পড়ার মতো একটা প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। অবশ্য এমন কাহিনী আগেই শোনা ছিল কর্নেল রেসের। আচ্ছা মিস লেসিং, আপনার কি কারোর ওপর সন্দেহ হয় না? এমনও তো হতে পারে বাইরের কেউ গোপনে জর্জের গ্লাসে সায়ানাইড মিশিয়ে সরে পড়েছিল। গত রাত্রের কথা খুব ভালোভাবে চিন্তা করে দেখুন। কোনো অস্বাভাবিক ঘটনার কথা কি আপনার মনে পড়ে না? সে ঘটনা যত ছোটই হোক না কেন, বলুন বলুন মিস লেসিং। রেস দেখে হঠাৎ রুথের মুখটা কেমন বদলে যায়। একটা অনিশ্চয়তার ভাব ফুটে ওঠে তার মুখে। গলা স্বরও কেমন কাঁপা কাঁপা এবং সংক্ষিপ্ত। কি কিছুই মনে পড়ছে না? কিছু একটা আছেই এ ব্যাপারে নিশ্চিত সে। কিছু একটা রুথ দেখেছে নিশ্চয়ই, কিংবা শুনেছে, যা সে কোনো কারণেই হোক প্রকাশ করতে পারছে না। রেসও খুব একটা জোর করল না। সে জানে রুথের মতো মেয়ে যদি একবার ভেবে থাকে সে কথা প্রকাশ করবে না, তাহলে কিছুতেই তার মনোভাব বদলানো যাবে না। তাই এই নীরবতার পেছনে নিশ্চয়ই কিছু আছে। মধ্যাহ্নভোজের পর রুথের কাছ থেকে বিদায় নিয়ে এলভাস্টন স্কোয়ারের দিকে যেতে যেতে ভাবছিল কর্নেল রেস। কর্নেল রেসকে দেখে লুসিলা ড্রে খুব খুশি হলেন। রেসকে দেখে ভদ্রমহিলা চোখের পানিতে রুমাল ভাসিয়ে দিলেন। সত্যি তার দুঃখ হওয়ারই কথা। জর্জ বার্টন ছিল বাড়ির কর্তা। এ বাড়ির সবার সুখ সুবিধা দেখার দায়িত্ব সে নিজের কাঁধের উপরে নিয়ে নেয়। সেই জর্জের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশি তৎপরতা, সেই সঙ্গে সবাই ঘিরে বাড়তি ঝামেলার ঝুঁকি কম নিতে হচ্ছে না তাকে। স্বভাবতই এমন অবস্থায় কর্নেল রেসকে দেখে তার খুশি হওয়াটা অমূলক নয় একেবারে। বেচারা জর্জ,
লুসিলা ড্রেক চেয়েছিলেন এই গ্রীষ্মে আইরিশ যেন তার দেখাশোনা করার ভার নেয়, কিন্তু আইরিশ নিজেই যেন অসুস্থ হয়ে পড়েছিল এ বাড়িতে। ফ্যাকাশে বিষণ্ণ সাদা মুখ দেখে মনে হয় সব সময় সে যেন ভয়ে সিঁটকে আছে। বিশ্বাস করুন কর্নেল রেস, এই হলো এ বাড়ির হালচাল এখন। সন্ধে হলে মরুভূমির মতো শূন্য বাড়িটা যেন আমাকে গিলতে আসে। বেচারা জর্জ তার সঙ্গে পরামর্শ না করেই এখানে এই বাড়িটা কিনে ফেলল। সে ভেবেছিল বাড়ি কেনার পরে সবাইকে চমকে দেবে, কিন্তু এখন কে কাকে চমকে দেয় তার ঠিক নেই। জর্জ ভেবেছিল যে কোনো দুঃখ কষ্ট লুসিলা সহ্য করে যাবে, কিন্তু কি আছে তার জীবনে? দীর্ঘদিন হলো স্বামীহারা তিনি। একমাত্র পুত্র ভিক্টর, তার সঠিক ঠিকানা তার জানা নেই। সুদূর আর্জেন্টিনা নাকি ব্রাজিলে নিশ্চিত করে তিনি বলতে পারেন না ভিক্টর এখন কোথায়। পরবর্তী 15 মিনিট লুসিলা ড্রেক তার একমাত্র পুত্র ভিক্টরের গুণকীর্তনে মুখরিত হয়ে উঠলেন। আক্ষেপ করে বলতে থাকেন, জানেন কর্নেল রেস, ওর ভাগ্যটা খারাপ। কেউ ওকে বুঝতে চাইল না, সবাই ওকে ভুল বুঝল। ওর মতো বুদ্ধিমান ছেলে গর্ভে ধারণ করা ভাগ্যের কথা। রোজমেরির মৃত্যু এবং তার উইলে শেষ ইচ্ছা প্রকাশ করে যাওয়াটা আরও বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তার কাছে। অবশ্য টাকাটাই বড় কথা নয়। বেচারি রোজমেরির সেই মর্মান্তিক মৃত্যুর স্মৃতি আজও কেউ ভুলতে পারেনি। এমনকি প্রিয় আইরিশের ব্যাপারে আমি খুব একটা সুখী নই। চকিতে তার দিকে স্থির দৃষ্টিতে তাকাই রেস, তার চোখে গভীর কৌতূহল। আমি আমার দায়িত্বের ব্যাপারে অত্যন্ত সচেতন। সত্যি কথা বলতে কি, আইরিশ এখন রোজমেরির বিরাট ধন সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী। এ কথা সবার জানা হয়ে গেছে এখন। আমার ভয় এখানেই। তাই তো আমি তার প্রতিটি যুবক বন্ধুদের উপর কড়া নজর রেখে যাচ্ছি। কিন্তু আমি কতই বা নজর রাখব বলুন কর্নেল রেস? এইসব যুবকদের বাড়ি আসতে বলুন, তারা কখনো ভুল করেও আসবে না। আইরিশকে ঘিরে জর্জের সমূহ চিন্তা ছিল এই কারণেই, আর বোধহয় এই কারণেই সে আইরিশের ঘনিষ্ঠ বন্ধু অ্যান্থনি ব্রাউনকে ঠিক পছন্দ করতেন না। দরজার প্রবেশ পথে মৃদু আওয়াজ হতেই লুসিলার মাথার ওপর দিয়ে রেস তার দৃষ্টি প্রসারিত করে দেয় সেদিকে। এর আগে লিটল প্রায়ার্সে আইরিশকে দেখেছিল সে, কিন্তু আজ যেন সে তার মধ্যে একটা ভিন্ন রূপ দেখতে পাচ্ছে। একটা অদ্ভুত উত্তেজনা তার চোখে মুখে ছড়িয়ে আছে। তার ধীর স্থির শান্ত চেহারাটা সেই উত্তেজনাকে কিছুটা চাপা দিতে পারছিল না। তার দেখা দেখি লুসিলাও মুখ ফিরিয়ে দরজার দিকে তাকাতে গিয়ে আইরিশের সঙ্গে দৃষ্টি বিনিময় হয়ে গেল তার। প্রিয় আইরিশ, তুমি কখন এলে? আমি তোমার আসার শব্দ পেলাম না তো। কর্নেল রেসকে তুমি চেনো? চমৎকার লোক উনি। আইরিশ কাছে এসে করমর্দন করে রেসের সঙ্গে। তাকে কালো পোশাকে রোগা এবং বিষণ্ণ দেখাচ্ছিল। আমি এসেছিলাম যদি আপনাদের কোনো সাহায্যে লাগতে পারি, রেস বলে। ধন্যবাদ আপনার মহানুভবতার জন্য। আইরিশ ফিরে তাকায় লুসিলার দিকে। রেস উপলব্ধি করে তার চোখ দুটো কি যেন খুঁজে ফিরছিল তখন। আপনারা কি নিয়ে আলোচনা করছিলেন? করুণ চোখে তাকান লুসিলা। রেসের বুঝতে অসুবিধা হয় না অ্যান্থনি ব্রাউনের প্রসঙ্গ তিনি এড়াতে চাইছেন আইরিশের কাছে। আমি বলছি, লুসিলা নিজে থেকেই বলেন, অল সোলস ডে। আশ্চর্য, কি অদ্ভুত মিল দুটি দিনের মধ্যে। তার মানে আপনি কি মনে করেন? আইরিশ বলে, রোজমেরি গতকাল ফিরে এসেছিলেন জর্জকে নিয়ে যাওয়ার জন্যে? আঁতকে ওঠেন লুসিলা। প্রিয় আইরিশ, অমন অশুভ কথা মনে এনো না। আমরা ঠিক ওভাবে আলোচনা করতে চাইনি। আইরিশের ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটে উঠতে দেখা যায়। এবার সে সরাসরি বলে, হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। আপনারা বোধহয় অ্যান্থনি ব্রাউনকে নিয়ে আলোচনা করছিলেন। হ্যাঁ, লুসিলা এবার মুখ খুললেন। আমি বলছিলাম কি, তার সম্বন্ধে আমরা কিছুই জানি না। তার সম্বন্ধে আপনাদের কি জানার দরকার বলুন? না, তেমন কিছু নয়, কিন্তু জানলে ভালো হতো, তাই নয় কি? ভবিষ্যতে জানার অনেক সুযোগ পাবেন, আইরিশ বলে, কারণ খুব শিগগির আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। ও আইরিশ, লুসিলা দুঃখ করে বলেন।
এখনো জর্জের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়নি। এখন এসব আলোচনা করা ঠিক না। তাছাড়া তুমি তো জানো আইরিশ, জর্জ তাকে পছন্দ করত না। জানি জর্জ তাকে পছন্দ করত না, তাতে কি হয়েছে? আমার জীবনের সঙ্গে অ্যান্থনি জড়িয়ে আছে, জর্জ নয়। সে যাই হোক, জর্জ এখন মৃত। আর একবার অশুভ চিন্তায় আঁতকে উঠলেন লুসিলা ড্রেক। ছি ছি, এমন অশুভ মুহূর্তে এসব কথা বেমানান। এসব মামুলি প্রশ্ন এখন ওঠাই উচিত নয়। লুসিলাকে খুব উত্তেজিত দেখাচ্ছিল। কর্নেল রেস বেশ বুঝতে পারছিল তাদের আলোচনা একটা বিশ্রী দিকে মোড় নিতে যাচ্ছিল। আরও কোনো ঘটনা ঘটার আগেই তাদের আলোচনায় বাধা দিয়ে সে বলে, মিস মার্লে, এখান থেকে চলে যাওয়ার আগে আপনার সঙ্গে কিছু কথা ছিল আমার। অবাক চোখে আইরিশ তার দিকে ফিরে তাকায়। হ্যাঁ চলুন বলেই সে দরজার দিকে এগিয়ে যেতে থাকে। চলে আসতে গিয়ে মিসেস ড্রেকের দিকে ফিরে রেস বলে, ঘাবড়াবেন না, দেখি আমরা কি করতে পারি। হলঘর পেরিয়ে একটা ছোট ঘরে এসে বসলো আইরিশ এবং ইশারায় রেসকেও বসতে বলল। আইরিশের দেহটা টলছিল। ঠিক সময়ে তার কাছে ছুটে গিয়ে রেস তাকে ধরে ফেলে। সাবধানে তাকে বসিয়ে সে বলে, সহজ হওয়ার চেষ্টা করুন মিস মার্লে। এক বুক নিঃশ্বাস নিয়ে সে বলে, না না, আমি ঠিক আছি। জানি না এরপর আমাকে কি করতে হবে, তবে ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার। জানেন কর্নেল রেস, জর্জের ধারণা ছিল রোজমেরি আত্মহত্যা করেনি, সে খুন হয়ে থাকবে। তার সেই ধারণা হওয়ার কারণ কি জানেন? সেই চিঠিগুলো। কিন্তু কে সেই চিঠিগুলো লিখতে পারে বলে আপনার মনে হয় কর্নেল রেস? জানি না, কেউ জানে না। আপনার কি মনে হয়? না, আমার কোনো ধারণা নেই। যাই হোক, চিঠিগুলোর বক্তব্য সত্যি বলেই বিশ্বাস করে নেয় জর্জ, এবং সেইভাবে গতকাল পার্টির ব্যবস্থা করেছিল সে। জানেন তো, গতকাল ছিল অল সোলস ডে, তার মানে আত্মার শান্তি দিবস, যে দিনটিতে রোজমেরির আত্মা ফিরে আসার সম্ভাবনা থাকে। জর্জ অন্তত তাই বিশ্বাস করে থাকবে, যার জন্য সে একটা চেয়ার খালি রেখে দেয় এই আশায় যে রোজমেরি ফিরে আসবে। ওই খালি চেয়ারে রোজমেরির আত্মা এসে বসবে এবং তাকে সেদিনকার সত্য ঘটনার কথা বলবে। কিন্তু মৃত ব্যক্তির আত্মা শ্যাম্পেনের গ্লাসে পটাশিয়াম বিষ মেশাতে পারে না মিসেস মার্লে। কিন্তু এটাও অবিশ্বাস্য, জর্জ খুন হয়েছে। হ্যাঁ, জর্জ খুন হয়েছে। পুলিশের ধারণা সেই রকম, কারণ এর বিকল্প কিছু ভাবা যায় না। কিন্তু সেরকম ভাবারও কোনো যুক্তি নেই। কেন আপনার তা মনে হয় না? রোজমেরি খুন হয়েছিলেন এবং জর্জ সন্দেহ করতে শুরু করেছিলেন কাকে কাকে? আইরিশ তার কথায় বাধা দিয়ে বলে, আমার বিশ্বাস রোজমেরি খুন হননি, আর সেই কারণেই এটা অবান্তর। রোজমেরি আত্মহত্যা করেছিলেন। তার সমর্থনে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। একটু অপেক্ষা করুন, দেখাচ্ছি। ঘর থেকে বেরিয়ে যায় আইরিশ। কিছুক্ষণ পরেই সে আবার ফিরে আসে, হাতে ভাঁজ করা একটা চিঠি। চিঠিটা তার হাতে অর্পণ করে আইরিশ। পড়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। চিঠির ভাঁজ খুলে পড়তে থাকে রেস। প্রিয়তম লিওপার্ড, ফেরত দেওয়ার আগে দুবার চিঠিটা পড়ল সে। চিঠিটা ফেরত নিয়ে আইরিশ শুধোই। দেখলেন তো রোজমেরি কত অসুখী ছিল, নিজের থেকেই সে আর বাঁচতে চায়নি। আপনি জানেন চিঠিটা কার উদ্দেশ্যে লিখেছিলেন তিনি? আইরিশ মাথা নাড়ে। স্টিফেন ফ্যারাডেকে, অ্যান্থনিকে নয়। স্টিফেনকে ভালোবাসত সে, কিন্তু স্টিফেন নিষ্ঠুরের মতো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তাই কি সে সেদিন রেস্তোরাঁয় সবার সামনে ওভাবে নিজের জীবনটাকে নষ্ট করলেন? এ চিঠি আপনি কবে পেয়েছেন মিস মার্লে? প্রায় 6 মাস আগে। তার একটা পুরনো ড্রেসিং গাউনের পকেটে এটা লুকোনো ছিল। জর্জকে এটা দেখিয়েছিলেন? না, কি করে দেখায় বলুন? রোজমেরি আমার বোন, তার স্বামীকে কি করে দেখাই অন্য এক পুরুষের প্রতি ভালোবাসা নিবেদন করা রোজমেরির লেখা চিঠি? কি করে তার হাতে তুলে দিতে পারি আমি? জর্জ নিশ্চিত ছিল রোজমেরি তাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবেসে গিয়েছিল। এরপরেও কি চিঠিটা দেখানো যায়? আপনিই বলুন কর্নেল রেস। আপনি জর্জের বন্ধু, চিফ ইন্সপেক্টর কেম্প আপনার বন্ধু।
তার গোচরে আনার জন্যই চিঠিটা দেখালাম আপনাকে। একটা দীর্ঘশ্বাস ফেলল আইরিশ। রাস্তায় নেমে পিছন ফিরে তাকাতে গিয়ে কর্নেল রেস দেখল দরজার সামনে দাঁড়িয়ে করুণ চোখে তাকিয়ে আছে আইরিশ তার গমন পথের দিকে। কর্নেল রেসকে সাদর অভ্যর্থনা জানালো মেরি রেস ট্যালবট। তার চোখে অবিশ্বাসের ছায়া। প্রিয় বন্ধু, রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার পর তোমার আর কোনো পাত্তা নেই। যাই হোক, তুমি এখন আমার চোখের সামনে সশরীরে উপস্থিত। নিশ্চয়ই আমাকে দেখতে আসার জন্য নয়, কারণ তুমি তো আবার সামাজিক সৌজন্য সাক্ষাতের ধার ধারো না। রেস হাসল। আজকের কাগজটা পড়েছ? রেস জিজ্ঞেস করল। গতকাল রাত্রে লুক্সেমবার্গের রেস্তোরাঁয় মিস্টার জর্জ বার্টন মারা গেছেন। খবরটা পড়ে দেখেছ? ও হ্যাঁ স্যার, ভয়ঙ্কর দুঃসংবাদ এটা, তাই না? একসময় তুমি তো সেখানে কাজ করতে না? হ্যাঁ স্যার, আমি কিছুতেই মেনে নিতে পারি না। সত্যি বলছি স্যার, আত্মহত্যার কথা আমি ভাবতেই পারি না। ভারী মজার ব্যাপার তো, কিন্তু কেন তুমি সে কথা ভাবতে পারো না? চুপ করে থেকো না, বলো। হয়তো খবরটা আমাদের কাছে খুব জরুরি হতে পারে। একটু ইতস্তত করে বেটি বলে, কারণ একদিন এমন একটা কথা আমার কানে আসে যার ফলে আমার এরকম একটা ধারণা হয়। মিসেস রোজমেরি বার্টনের ঘরের দরজা খোলাই ছিল তখন। ঘরের পাশ দিয়ে যেতে যেতে কথাটা আমার কানে আসে। আমি ঠিক আড়ি পাততে চাইনি স্যার, সেরকম স্বভাব আমার নয়। মিসেস বার্টন তখন কিছু একটা বলছিলেন অ্যান্থনি ব্রাউনের সম্বন্ধে। অ্যান্থনি ব্রাউন তার আসল নাম নয়। তারপর সেই অ্যান্থনি ব্রাউন, যার চেহারা অমন ভদ্র, ব্যবহার ততোধিক নম্র, তিনি যে ঘরের ভিতরে ছিলেন তখন আমার তা জানা ছিল না। নিচু গলায় মিসেস বার্টনকে কি যেন তিনি বললেন। তারপর হঠাৎ উত্তেজিত হয়ে এমন একটা বিশ্রী কথা শোনালেন যা তার কাছ থেকে আশা করা যায় না। তার কথা মতো কাজ না করলে মিসেস বার্টনকে তিনি খতম করে দেবেন। এই রকম একটা বিশ্রী ভয়ঙ্কর কথা বললেন তিনি। তারপরের কথা আমার আর শোনা হয়নি, কারণ সেই সময় মিস আইরিশকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে আমি সেখান থেকে সরে পড়ি। তাই বুঝি? একটু থেমে রেস বলে, আপনি জর্জ বার্টনকে বেনামা চিঠি লিখেছিলেন? আমি মিস্টার বার্টনকে চিঠি লিখেছি? না, কখনো না। এ আপনি কি বলছেন কর্নেল রেস? কান্নার মতো করে বেটি বলে ওঠে, তার মানে আপনি বলতে চাইছেন অবৈধ প্রেমের সব কথা জানিয়ে মিস্টার বার্টনকে আমি চিঠি লিখেছিলাম বেনামে? না না, আমি কেন ওকে লিখতে যাব বলুন? রেস এবার তার মনোভাব বদলাই। মিসেস বার্টনকে তুমি বলতে শুনেছিলে তার আসল নাম ব্রাউন নয়। তার আসল নাম তুমি কি তার মুখ থেকে শুনেছিলে? হ্যাঁ, মিসেস বার্টনের মুখ থেকে না শুনলেও ব্রাউনকে বলতে শুনেছিলাম, টনির কথা ভুলে যাও। এখন এই টনি পুরো নামটা মনে পড়ছে না। চেরি জ্যাম প্রস্তুতকারকদের মনে পড়তে পারে। টনি টেরিটন, চেরেভেল? বেটি মাথা নাড়ে। না, নামটা আরো সুন্দর, আরো আধুনিক। হ্যাঁ, সেই নাম। কি বললে? মোরেলো চেরিজ। ঠিক আছে, আমি চললাম, পরে আবার দেখা করব। কর্নেল রেস ছুটে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। হ্যাঁ, নামটা তার মনে পড়েছে, টনি মোরেলো। হ্যাঁ, এই নামটাই চাইছিল সে জানতে। নিচে তার জন্য অপেক্ষা করছিল বেটি। তার সঙ্গে দেখা হওয়া মাত্র কর্নেল রেস বলল, আচ্ছা, তার নাম ছিল টনি মোরেলো? হ্যাঁ, ব্রাউনকে বলতে শুনেছি মিসেস বার্টন যেন ওই নামটা ভুলে যান। ব্রাউন আবার এ কথাও বলেছিলেন, জেলও খেটেছে সে। হাসতে হাসতে রেস বাকি সিঁড়ির ধাপগুলো পেরিয়ে নেমে গেল। কাছাকাছি পাবলিক টেলিফোন বুথ থেকে কর্নেল রেস ফোন করল কেম্পকে। তাদের আলোচনা সংক্ষিপ্ত হলেও সাফল্যের ছোঁয়া ছিল তাতে। প্রত্যুত্তরে কেম্প বলে, এখনই আমি কেবল পাঠাচ্ছি। ফেরত ডাকে আশা করি খবরটা পেয়ে যাব। মনে হয় খবরটা তোমাকে অবশ্যই চিন্তামুক্ত করবে। আমার ধারণা আমি ঠিক। পরিণতি অতি স্পষ্ট। চিফ ইন্সপেক্টর কেম্পের মন মেজাজ আজ খুব একটা ভালো ছিল না। আধ ঘন্টা ধরে 16 বছরের একটি সাদা খরগোশের সাক্ষাৎকার নিচ্ছিল। কাকা চার্লসের সৌজন্যে এক প্রথম শ্রেণীর রেস্তোরাঁ লুক্সেমবার্গে ওয়েটারের চাকরিটা পায় সে।
চিফ ইন্সপেক্টর কেম্পেরও ধারণা ছেলেটা অবশ্যই দোষী, তা না হলে লেডিস ব্যাগটা মেঝের উপর থেকে তুলে কেনই বা সে ভুল করে অন্য জায়গায় রাখতে যাবে। আসলে সেটা ছিল তার ইচ্ছাকৃত ভুল। না না, বিশ্বাস করুন, আপনি পাশের টেবিলে মসিয়ে রবার্ট সসের জন্য খুব তাগাদা দিচ্ছিলেন। তার জন্য সসের শিশি হাতে ছুটে যেতে গিয়ে আমার চোখে পড়ে মেঝের ওপর একটি লেডিস ব্যাগ পড়ে আছে, মিস্টার জর্জ বার্টনদের টেবিলের ঠিক সামনে। ব্যাগটা আমি মিস আইরিশ মার্লের হাতে দেখেছিলাম। সেই টেবিলে আমি একবার খাবার দিতে গিয়েছিলাম, তাই সেই ব্যাগটা টেবিলের উপর মিস মার্লের চেয়ার ভেবে আমি হয়তো ভুল করে অন্যত্র কোথাও রেখে থাকব। মসিয়ে রবার্টের বারবার তাগাদায় আমার মাথা ঠিক ছিল না, তাই হয়তো ভুল হয়ে থাকবে। অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। ব্যাস এটুকুই আমি বলতে পারি মসিয়ে। কেম্প তাকে সাবধান করে দেয়, ভবিষ্যতে এরকম ভুল যেন আর না হয়। অতঃপর সার্জেন্ট পোলক তাকে জানালো মিস ক্লোওয়েস্ট নামে একটি মেয়ে তার সঙ্গে দেখা করতে চায়। লুক্সেমবার্গে মিস্টার বার্টনের রহস্যজনক মৃত্যুর ব্যাপারে তার কিছু বক্তব্য আছে। ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও, হাল ছেড়ে দেওয়ার মতো করে ক্লান্ত স্বরে কেম্প বলে। আমি ওকে 10 মিনিট সময় দিতে পারি। মিস্টার ফ্যারাডের সঙ্গে আমার সাক্ষাৎকারের ব্যবস্থা আছে, কেমন? দূর থেকে মিস ক্লোওয়েস্টকে আসতে দেখে চকিতে একবার কেম্পের মনে হলো মেয়েটি বুঝি তার পরিচিত, কোথায় যেন দেখেছে তাকে। কার চেহারার সঙ্গে তার একটা অদ্ভুত মিল আছে যেন। তবে কাছে আসতেই তার ভুল ভেঙে গেল। বছর 25 বয়স, দীর্ঘাঙ্গী, বাদামি চুল, দেখতে সুন্দর, সংযত কথাবার্তা। হ্যাঁ বলুন মিস ওয়েস্ট, আপনার জন্য আমি কি করতে পারি? কাগজে পড়লাম লুক্সেমবার্গে একজন লোক মারা গেছেন গতকাল রাত্রে। হ্যাঁ, মিস্টার জর্জ বার্টন। কেন, চেনেন নাকি তাকে? না, ঠিক চিনি না। সত্যি কথা বলতে কি, আমি তাকে আদৌ চিনি না। মেয়েটির দিকে সতর্ক দৃষ্টিতে তাকালো কেম্প। ওর প্রথম কথা শুনেই সম্ভাবনাটা বাতিল করে দেয়। ক্লোওয়েস্টকে নির্দোষ পবিত্র বলেই মনে হচ্ছিল। শুনুন ইন্সপেক্টর কেম্প, মিস ওয়েস্ট নিজের থেকে এবার বলে, এজেন্সি অফিসে আমার নাম লেখানো আছে। স্পটলাইটে আমার ছবি সহ নাম ঠিকানা ছাপানো হয়। আমার সেই ছবিটা মিস্টার বার্টনকে দারুণভাবে আকৃষ্ট করে। আমার সঙ্গে যোগাযোগ করে তিনি বলেন লুক্সেমবার্গে একটা ডিনার পার্টি দিতে যাচ্ছেন, আর সেই পার্টিতে তিনি একটা দারুণ চমক দিতে চান। তারপর তিনি আমায় একখানা ছবি দেখান এবং তিনি আমাকে বলেন সেই ছবির সঙ্গে আমার চেহারার নাকি অদ্ভুত মিল আছে। যা কিছু অমিল সেটা মেকআপ করে পার্টিতে যেতে হবে আমাকে। কেম্প যেন অন্ধকারে আলো দেখতে পেল। এলভাস্টন স্কোয়ারে জর্জের ঘরে রোজমেরির ফটো দেখেছিল। সেই ফটোর সঙ্গে মিস ক্লোওয়েস্টের একটা অদ্ভুত মিল আছে যেন। কিন্তু আপনি কেন কথা দিয়ে কথা রাখলেন না মিস ওয়েস্ট? কেন গতকাল রাত্রে লুক্সেমবার্গের পার্টিতে এলেন না? কারণ গতকাল রাত 8টার সময় মিস্টার বার্টন বা অন্য কেউ আমাকে ফোন করে জানায় পার্টি বাতিল হয়ে গেছে। পরের দিন আমাকে খবর দেওয়া হবে। আর আজই মিস্টার বার্টনের মৃত্যু খবর পেয়ে আমি চমকে উঠলাম। সেই কর্তব্যবোধে আমাদের কাছে ছুটে এসেছেন মিস ওয়েস্ট। আপনি অন্তত একটি রহস্যের সমাধান করেছেন। লুক্সেমবার্গের সেই খালি আসনটার সমাধান আমরা পেয়ে গেলাম আপনার কথায়। তাহলে বোঝা যাচ্ছে গতকাল মিস্টার বার্টন আপনার জন্যই সেই আসনটা সংরক্ষিত রেখেছিলেন। যাই হোক, একটু আগে প্রথম বললেন মিস্টার বার্টন, পরে আবার বললেন না অন্য কেউ। এ কথার অর্থ? কারণ পরে আমার মনে হয়েছিল সেই কণ্ঠস্বর মিস্টার বার্টনের নয়, অন্য কারোর বোধ হয়। তা হতে পারে, কেম্প ওকে সমর্থন করে। মিস ওয়েস্ট চলে যাবার পর সার্জেন্টের উদ্দেশ্যে কেম্প বলে, তাহলে মিস্টার জর্জ বার্টনের বিখ্যাত পরিকল্পনা এখন বোঝা যাচ্ছে সবার জবানবন্দির মতো কেন তিনি বারবার সেই খালি চেয়ারটার দিকে তাকাচ্ছিলেন। তবে তার সেই পরিকল্পনাটা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। কে ফোনে পার্টিতে আসতে নিষেধ করেছিল বলে আপনার মনে হয়? আমার মনে হয় না সেটা কোনো পুরুষের কণ্ঠস্বর। ফোনে দ্রুত কথা বললে কণ্ঠস্বর চেনা মুশকিল। যাই হোক,
মিস্টার ফ্যারাডে যদি এসে থাকেন তো ওকে এখানে পাঠিয়ে দাও। ইন্সপেক্টর কেম্প ফ্যারাডেকে উষ্ণ আহ্বান জানালেন। তার পাশেই প্যাড আর পেন্সিল হাতে ইউনিফর্ম পরিহিত একজন লোক বসে আছে। বলুন মিস্টার ফ্যারাডে, আপনাকে ডেকেছি আপনার জবানবন্দি নেওয়ার জন্য। আপনার জবানবন্দি নেওয়ার পর আপনি সেটা দেখে পড়ে তারপর সই করবেন। তবে আপনি জবানবন্দি দিতে অস্বীকার করতে পারেন, কিংবা আপনার সলিসিটারের সামনেও দিতে পারেন ইচ্ছা করলে। কিন্তু ইন্সপেক্টর, আমি কিছুতেই বুঝতে পারছি না আবার আপনি আমার কাছ থেকে নতুন করে কেন জবানবন্দি নিতে চাচ্ছেন। যা বলার তা তো সকালেই বলেছি আমি। সেটা একটা মামুলি প্রাথমিক আলোচনা মাত্র। তাছাড়া মিস্টার ফ্যারাডে, আমার বিশ্বাস আপনারও কিছু জানার থাকতে পারে এই কেসের ব্যাপারে। তদন্তের কাজ যথাযথভাবে এগোচ্ছে কিনা সেটাও তো আপনার জানা দরকার। আশা করি আমি কি বলতে চাইছি আপনি নিশ্চয় বুঝতে পারছেন। টাইপ করা একটা চিঠির নকল হাতে তুলে দিয়ে কেম্প বলে, চিঠিটা মিসেস বার্টনের পোশাকের মধ্যে থেকে পাওয়া যায়। তার বোন মিস আইরিশ মার্লের কাছ থেকে আমরা পেয়েছি চিঠিটা। স্টিফেন পড়তে থাকে চিঠিটা। চিঠিটা মিসেস বার্টনের লেখা ঠিকই, কিন্তু প্রতিবাদ করে ওঠে এটা যে আমাকে লেখা তার কোনো উল্লেখ নেই চিঠিটার মধ্যে। আর্লস কোর্টের 21 ম্যালার্ড ম্যানশনের জন্য আপনি এক সময় ভাড়া গুনে যেতেন, পারেন তা অস্বীকার করতে? তাহলে তারা সব জেনে গেছে, স্টিফেন নিজের মনে ভাবে। তার মানে আপনি বলতে চাইছেন আমি প্রথমে মিসেস বার্টনের সঙ্গে প্রেম করি, তারপর তাকে খুন করেছি? শুনুন মিস্টার ফ্যারাডে, প্রস্তাবটা একতরফা মিসেস বার্টনের কাছ থেকেই এসেছে বলে মনে হয়। হয়তো তার ইচ্ছেই আপনি সায় দিয়ে থাকবেন। চিঠিটা দেখে অন্তত আমার তাই মনে হয়। আর এও মনে হয় যে এই চিঠিটা আপনাকে বিব্রত করতে পারে। কিন্তু তিনি তো আত্মহত্যা করেছেন, পুলিশের রিপোর্ট তো তাই বলছে। কিন্তু মিস্টার বার্টন সেটা স্বীকার করেননি, তাই তিনি ব্যক্তিগতভাবে তদন্ত শুরু করে দেন। কেম্প পাল্টা প্রশ্ন করে, আপনি কি অস্বীকার করতে পারেন আপনি এবং মিসেস বার্টনকে নিয়ে যে স্ক্যান্ডাল ছড়িয়েছে তার জন্য আংশিকভাবে আপনি দায়ী নন? না, মিসেস বার্টনের নামে কোনো স্ক্যান্ডাল ছড়ায়নি। কেম্প কোনো মন্তব্য করে না। সেই প্রশ্নটা এড়িয়ে গিয়ে সে আবার জিজ্ঞেস করে, আপনি কি কখনো সায়ানাইড ব্যবহার করেছেন, মানে ফটোগ্রাফির কাজে লাগানোর জন্য? না, আদৌ নয়। স্টিফেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওঠে, কারণ ফটোগ্রাফির কাজ আমার একেবারেই জানা নেই। অ্যান্থনি ব্রাউন কার্ডের উপর একবার চোখ বুলিয়ে নিয়ে ভ্রুকুটি করে তার বয়কে বলে, ঠিক আছে, ওকে ডেকে নিয়ে এসো। কর্নেল রেস ঘরে প্রবেশ করে। অ্যান্থনি তখন জানালার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। তার কাঁধের উপরে সূর্যের আলো এসে পড়েছিল। কর্নেল রেস দেখে তার চোখের সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে তার চেহারা অস্বাভাবিক লম্বা, মুখটা ব্রোঞ্জে খোদাই করার মতন, ধূসর লোহার রঙের চুল। এই লোকটাকে কোথায় যেন সে দেখেছিল, তবে অনেক অনেক বছর আগে, যে লোকটাকে সে খুব ভালোভাবেই চিনত। কর্নেল রেস, আপনি তো জর্জের বন্ধু, তাই না? আপনার কথা উনি গতকাল সন্ধ্যায় বলেছিলেন। সিগারেট খাবেন? ধন্যবাদ, দিন একটা সিগারেট। অ্যান্থনি তাকে সিগারেট ধরাতে সাহায্য করে। গতকাল রাত্রে আপনি ছিলেন অবাঞ্ছিত এক অতিথি, কিন্তু আপনি আসেননি। আপনি ভুল করেছেন, কিন্তু সেই খালি চেয়ারটা আমার জন্য নির্দিষ্ট ছিল না। অ্যান্থনি ভ্রু কুঁচকোই। সত্যি বলছেন, বার্টন বলেছিল। রেস তার কথায় বাধা দিয়ে বলে, জর্জের প্ল্যান ছিল অন্যরকম। সেই চেয়ারটা কার জন্য নির্দিষ্ট ছিল মিস্টার ব্রাউন জানেন? এক অভিনেত্রীর জন্য। তার নাম ক্লো ওয়েস্ট। ক্লো ওয়েস্ট? কে কে সে? একজন নবাগত অভিনেত্রী, যার চেহারার সঙ্গে মিসেস বার্টনের সাদৃশ্য ছিল। তাকে রোজমেরির একটা ফটো দেওয়া হয়, যাতে করে রোজমেরির চুলের স্টাইল, পোশাক পরার ধরন সে নকল করতে পারে। এমনকি মৃত্যুর দিন যে পোশাক মিসেস বার্টন পরেছিলেন সেই পোশাক তাকে দেওয়া হয় গতকাল রাত্রে পরার জন্য। তাহলে এই ছিল তার পরিকল্পনা, মেয়েটিকে দিয়ে রোজমেরির আত্মার অভিনয় করিয়ে খুনিকে বিস্মিত করা। গর্ধব বেচারা জর্জ, শেষ পর্যন্ত এমন বোকার মতো প্ল্যান করতে গিয়ে
নিজেই সেই আততায়ীর শিকার হয়ে গেল শেষ পর্যন্ত। জানি না কিভাবে তিনি শিকার হয়েছেন, রেস বলে, তবে জর্জের পরিকল্পনা ছিল মিসেস রোজমেরির প্রেতাত্মার অভিনয় করিয়ে সেদিনের প্রকৃত ঘটনার আলোকপাত করা। সে যাই হোক, আপনি এখন স্বীকার করুন যে আপনার আসল পরিচয় টনি মোরেলি, আর আপনার সেই গোপন পরিচয়টা মিসেস বার্টন জানতে পারলে আপনি তাকে হত্যা করার হুমকি দেন। বলুন, আপনি কি সেটা অস্বীকার করতে পারেন? আমি তার মুখ বন্ধ করার সব রকম চেষ্টা করছিলাম। স্বীকার করে টনি খোলাখুলিভাবে। টনির মুখ থেকে এত সহজে স্বীকৃতি আদায় করতে পারবে ভাবতে পারেনি রেস। রেস ভাবে ঘটনাটা যেভাবে এগোবার কথা ঠিক যেন সেইভাবে এগোলো না। তাকে বাজিয়ে দেখার জন্যে সে আবার বলে, মিস্টার মোরেলি, আপনার সম্বন্ধে যা আমি জানি সেটা কি আপনাকে স্মরণ করিয়ে দেব? সে তো আরও আনন্দদায়ক হয়ে উঠবে। শুনুন মিস্টার মোরেলি, আমার কাছে খবর আছে এরিকসন এয়ারপ্লেনে অন্তর্ঘাতমূলক কাজ করার জন্য আপনি দোষী সাব্যস্ত হন এবং আপনার জেল হয়। তারপর জেল থেকে খালাস পেয়ে লন্ডনে ক্লারিজের কাছে অ্যান্থনি ব্রাউনের ছদ্ম পরিচয়ে বাস করতে থাকেন। সেখানে লর্ড ডিউসবারির সঙ্গে আপনার পরিচয় হয় এবং তার বাড়িতে অতিথি হিসেবে বাস করার জন্য চলে আসেন। লর্ড ডিউসবারির অতিথি হিসেবে বহু গণ্যমান্য লোকের সঙ্গে আপনার পরিচয় হয় কয়েকজন অস্ত্র প্রস্তুতকারীর সঙ্গে। বড় অদ্ভুত মিল। অ্যান্থনি অবাক চোখে তাকায়। নিশ্চয়ই এ এক বিচিত্র ঘটনাই বটে। তারপর শেষ পর্যন্ত আরও কয়েকদিন পরে লন্ডনে আবার আপনার আবির্ভাব ঘটে এবং আইরিশ মার্লের সঙ্গে নতুন করে আবার আপনি ঘনিষ্ঠতা শুরু করে দেন। তবে আইরিশকে আপনি অনুরোধ করেন তিনি যেন আপনাকে তাদের বাড়িতে যেতে না বলেন। এর ব্যাখ্যা আপনি নিজেই করতে পারেন মিস্টার মোরেলি। না, কখনোই তা পারি না। ধরে নিলাম আপনার সব কথাই ঠিক, আর এ কথাও ঠিক যে সুন্দরী আইরিশকে আমি ভালোবেসে ফেলেছিলাম এবং স্বভাবতই তাকে বিয়ে করার জন্য আমি অধৈর্য হয়ে উঠি। এমন অধৈর্য হয়ে ওঠেন যে মিস মার্লের বাড়ির কাউকে না জানিয়েই গোপনে আপনি তাকে বিয়ে করতে চেয়েছিলেন। সেটা এই কারণে যে পাশে মিস মার্লের কাছে আপনার অতীত ইতিহাস প্রকাশ হয়ে পড়ে এই ভয়ে। কিন্তু আপনি হয়তো জানেন না যে তিনি আপনার অতীতের সব কার্যকলাপ প্রায় জেনে ফেলতে যাচ্ছিলেন। এমনকি মিসেস রোজমেরি তো স্পষ্টতই সব কিছু জানতেন। বড়ই দুর্ভাগ্যের ব্যাপার তাহলে, অ্যান্থনি ব্যঙ্গ করে বলে। তার মানে আপনি বলতে চাইছেন যে রোজমেরি বার্টন আমার অতীতের সেই অপরাধের কথা জানতেন বলেই আমি তাকে খুন করি। তারপর জর্জ বার্টন আমাকে সন্দেহ করতেন বলেই আমি তাকেও সরিয়ে দিলাম, আর এখন আমি আইরিশ মার্লের বিরাট ধনসম্পত্তির লোভে তাকে বিয়ে করে খুন করার চেষ্টায় আছি, এই তো। কিন্তু এসবের কোনো প্রমাণ আপনার হাতে নেই। নীরবে তার দিকে তাকিয়ে রইল অ্যান্থনি। তার মুখে হাসি ফুটে উঠল এবং সেই হাসিটা ক্রমশ বড় হয়ে উঠতে লাগল। তারপর বুক ভরে নিঃশ্বাস নিল অনেকক্ষণ ধরে। বলুন মিস্টার ব্রাউন, বার্টন পরিবার সম্বন্ধে আপনি কতটুকু জেনেছেন? কে মিস্টার এবং মিসেস বার্টনকে খুন করতে পারেন? প্রশ্নটা ছুঁড়ে দেয় তার উদ্দেশ্যে। একটু সময় কি ভেবে টনি মোরেলি ওরফে অ্যান্থনি ব্রাউন মুখ খুলল আবার। জানেন কর্নেল রেস, জেল থেকে খালাস পেয়ে আমি তখন সেন্ট্রাল ইউরোপের এক আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িয়ে পড়ি। তাদের কাজ হলো সমাজের উঁচুতলার লোকেদের গতিবিধি সম্বন্ধে তথ্য সংগ্রহ করা। সেই সূত্রে লর্ড ডিউসবারির সঙ্গে আমার প্রথম আলাপ হয়। তারপর আমার অমায়িক চরিত্রের গুণে মিসেস বার্টনের সঙ্গে আলাপ হয়। কিন্তু পরে যখন জানতে পারলাম তিনি আমার আমেরিকার জেল খাটার কাহিনী অবগত আছেন, তখন আমি দারুণ ভয় পেয়ে যাই। আমার দলের লোকেরা টের পেলে অনেক আগেই তাকে খুন করে ফেলত, কিন্তু আমি তাদের কাছে ব্যাপারটা ভুলেও প্রকাশ করিনি। আমি আমার সাধ্যমতো তার মুখ বন্ধ করার চেষ্টা করি। কিন্তু রোজমেরি ছিলেন বিচিত্র নারী, বুঝেও বুঝতে চান না কিছু। কি তাকে বুঝাবো? সেই সময় মিস আইরিশকে একদিন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে দেখি। ওকে দেখে সেই মুহূর্তে আমি শপথ নিই মিসেস রোজমেরিকে বোঝানোর কাজ শেষ হয়ে গেলে আমি আবার সেখানে ফিরে আসব আইরিশকে বিয়ে করার জন্য।
কিন্তু আমার সমস্ত কাজ সাঙ্গ করে ফিরে এসে আইরিসের সঙ্গে গোপনে দেখা সাক্ষাৎ করি মাঝে মধ্যে। কিন্তু ওর বাড়িতে যাই না এই কারণে যে আমার সম্বন্ধে ওরা অহেতুক কৌতূহল প্রকাশ করবেন। আমার অতীত জীবনকে এড়িয়ে যেতে চেয়েছিলাম বলেই আইরিশকে গোপনে বিয়ে করার প্রস্তাব দিই। তাছাড়া মিস্টার জর্জ বার্টন আমাকে আদৌ পছন্দ করতেন না, সে তো আপনিই ভালো করে জানেন কর্নেল রেস। তারপর কি? মিস্টার বার্টন একটা নৈশভোজের আয়োজন করছেন সেই একই জায়গায়। আমিও আমন্ত্রিত হলাম গতকাল রাত্রে। মিস্টার বার্টন আপনার আসার কথা বলতেই আমার খেয়াল হলো মাস্কি কলেমন নামে একজন আমেরিকানকে চিনতাম, যদিও তিনি হয়তো আমাকে মনে রাখেননি। তবে সত্যি কথা বলতে কি, আপনার সঙ্গে দেখা হওয়াটা আমি এড়িয়ে যেতেই চেয়েছিলাম। এখনো পর্যন্ত আমার কাজ শেষ হয়নি। তারপর কি হলো জানেন? জর্জ মারা গেলেন। তার এবং রোজমেরির মৃত্যুর ব্যাপারে আমার কোনো সম্পর্ক নেই। এমনকি কে বা কারা যে তাদের খুন করতে পারে তাও আমার জানা নেই।